উত্তরণ। বেতার ম্যাগাজিন। প্রিয় শ্রোতা বন্ধুরা, নবান্নের অঘ্রাণ ভরা হিম হিম এ রাত্রিতে সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আনতে আমন্ত্রণ জানাচ্ছি আজকের উত্তরণে। গ্রাম বাংলার চারপাশে এখন হেমন্তের নিস্তব্ধতা। মাঠে মাঠে ধান কাটা সমাপ্ত প্রায়। মাঠে জুড়ে খড় নাড়া, বিকেলের নরম রোদে দু একটি শালিক হয়তো খুঁটে খায় পরিত্যক্ত মাঠের শস্য দানা। বাড়ির উঠোন জুড়ে নাড়ার আগুনে সিদ্ধ হচ্ছে ধান। কৃষাণ বধূ একা হাতে সামাল দিচ্ছে সব। ছোট ছেলেটা হয়তো বারবার কোলের কাছে করছে আনাগোনা, আশা তার মা যদি একবার কোলে তুলে নেন। পড়ন্ত বেলায় গ্রামীণ হাটে জমে উঠছে বেচা কিনা। কেউ কিনছেন ফুলকপি, বাঁধাকপি, রাঙামূলো কিংবা পালং শাক। কেউ বা দরদাম করছেন কাতলা কিংবা বোয়ালের। হাতির দাঁতের মতো সাদা এক হালি মূলো রশিতে ঝুলিয়ে বাড়ির পথ ধরেছেন হাট ফিরতি কেউ। গাছে উঠেছেন খেজুর গাছে, কলসি ভরা রস চাই তার। অগ্রহায়ণে গ্রাম বাংলায় এমনই সহজ স্বাভাবিক চিত্র দেখা যায়। যুগ যুগ ধরে জীবনের এই প্রবহমান বয়ে চলেছে কোন এক অজানা গন্তব্যে। প্রিয় শ্রোতা বন্ধুরা, খবর সব সময় মানুষকে আকৃষ্ট করে, আর খবর যদি হয় বিস্ময়কর, তাহলে তো খবরের উপর হুমড়ি খেয়ে পড়তেই হয়। উত্তরণ আয়োজনেই এখন শুনবেন বিস্ময়কর খবরের সংকলন বিশ্ব বিচিত্রা। সংবাদ সংগ্রহ করে লিখেছেন শারমিন আক্তার, জানাচ্ছেন শাহিদা সুলতানা লুনা। জাতিসংঘ তালিকাভুক্ত দেশের সংখ্যা ১৯৩। ভ্রমণ করেছেন দেশগুলো। ভ্রমণ করতে সময় নিয়েছেন ৫০ বছর। নিজের টাকা ব্যয় করে এসব দেশে ভ্রমণে গেছেন তিনি। নাম তার লুইসা ইউ। নিজের ৭৯ বছর বয়সে সার্বিয়ায় পা রাখার মাধ্যমে এই যাত্রা শেষ করেছেন তিনি। লুইসার জন্ম ১৯৪৪ সালে ফিলিপাইনে। ১৯৬৭ সালে ২৩ বছর বয়সে যুক্তরাষ্ট্রে আসেন লেখাপড়ার উদ্দেশ্যে। দেশটিতে এসে লেখাপড়ার পাশাপাশি ভ্রমণের নেশা চাপে তার মাথায়। ৩ বছর সময়ে যুক্তরাষ্ট্রের প্রায় ৪৫টি অঙ্গরাজ্যে ভ্রমণ শেষ হয় তার। দেখব এবার জগৎটাকে, এমন স্বপ্নে বিভোর লুইসা। এরপর বের হন বিশ্ব ভ্রমণে। ১৯৭০ সালে প্রথম দেশ হিসেবে জাপান ভ্রমণে যান লুইসা। এরপর যুক্তরাষ্ট্র ফিরে আসেন। বিভিন্ন পেশায় নিজেকে নিয়োজিত করেন। উদ্দেশ্য বিশ্ব ভ্রমণের। এর জন্য তো অর্থের প্রয়োজন। নিজে উপার্জন না করলে কে দেবে তাকে টাকা? এভাবে কাজ করে টাকা জমিয়ে বিগত ৫০ বছরে বেশি সময় ধরে জাতিসংঘের তালিকাভুক্ত ১৯৩টি দেশ ভ্রমণ সম্পন্ন করেছেন লুইসা। বয়সে বৃদ্ধ, কিন্তু আদতে যৌবনা। মানুষটির বর্তমান নিবাস যুক্তরাষ্ট্রের মিয়ামি অঙ্গরাজ্যে। এত বছর ধরে কিভাবে নিজের স্বপ্নের পেছনে ছুটেছেন তিনি? কি ছিল তার অনুপ্রেরণা? জানতে চাইলে লুইসা সংবাদ মাধ্যমকে বলেন, স্বপ্ন দেখা থামালে চলবে না, স্বপ্ন দেখে যেতে হয়। আমি ঘুরতে চেয়েছি, সেই চেষ্টা ছিল, তাই আমি সফল হয়েছি। তরুণ ভ্রমণ পিপাসুদের উদ্দেশ্যে লুইসা বলেন, কারোর জন্য অপেক্ষা না করে বেরিয়ে পড়ো। কারণ তুমি যদি কারোর জন্য অপেক্ষা করো তাহলে থেমে যাবে, তোমার এগিয়ে যাওয়া আটকে যাবে। প্রয়াত দাদির রেখে যাওয়া পুরনো জিনিসপত্র ঘাঁটছিলেন যুক্তরাষ্ট্রের নিউ জার্সির বাসিন্দা সিনথিয়া ডেলে। ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ দেখতে পান পড়ে আছে উইলিয়াম শেক্সপিয়ারের লেখা বই লাইফ অব কিং হেনরি দ্য ফিফথ এর একটি কপি। বইটি হাতে নিয়ে উল্টে পাল্টে দেখতে গিয়ে সিনথিয়া আবিষ্কার করেন সেটি নিউ জার্সির প্যাটারসন পাবলিক লাইব্রেরি থেকে নেয়া। গ্রন্থাগার থেকে বইটি পড়তে এনেছিলেন তার দাদি আর্লেন ডেলে। অবাক করা বিষয় হলো, বইটি আনা হয়েছে সেই ১৯২৩ সালে, ঠিক ১০১ বছর আগে। তবে কি সিনথিয়ার দাদি আর্লেন বইটি পড়ে শেষ করতে পারেননি, নাকি গ্রন্থাগারে বইটি ফিরিয়ে দিতে ভুলে গিয়েছিলেন? এমনও হতে পারে ইচ্ছে করেই আর বইটি ফিরিয়ে দেননি। দাদির নিয়ে আসা বইটি ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেন সিনথিয়া।
যোগাযোগ করেন প্যাটারসন পাবলিক লাইব্রেরি কর্তৃপক্ষের সঙ্গে। গ্রন্থাগারের পরিচালক কোরি ফ্লেমিং টি অ্যাপিন্টো প্যাটারসনকে বলেন, গ্রন্থাগার থেকে নেওয়া কিছু ফিরিয়ে দেওয়ার সময় পেরিয়ে যেতে পারে, কিন্তু কখনো সেটা ফিরিয়ে দেওয়ার সময় শেষ হয়ে যায় না। যদিও এবারে বইটি ফেরত আসার সময় ফ্লেমিংও খানিকটা অবাক হয়েছেন। ফ্লেমিং বলেছেন, তিনি নিজে এই প্রথম এমন কোনো ঘটনার সাক্ষী হয়েছেন ২০ বছরের বেশি সময় পর গ্রন্থাগারে কিছু ফেরত আসছে, এমন কিছু তিনি আগে দেখেননি। গ্রন্থাগার কর্তৃপক্ষের জানান ১৯১০ সালে শেক্সপিয়ারের বই লাইফ অফ কিং হেনরি দ্য ফিফথ প্রকাশ পায়। এটির অল্প কয়েকটি কপি এখনও অবশিষ্ট আছে। পুরনো জিনিস সংগ্রাহকদের কাছে এটি খুবই মূল্যবান। সাধারণ নিয়মে গ্রন্থাগার থেকে বই নেওয়ার পর সেটি ফেরত দিতে বিলম্ব হলে জরিমানা গুনতে হয়। সেই জরিমানা সর্বোচ্চ বইটির মূল্যের সমান হয়ে থাকে। তাদের নেওয়া বইটি ফেরত দিতে গিয়ে সিনথিয়াকে কি জরিমানা গুনতে হয়েছে? এই প্রশ্নের উত্তর নিয়ে সংশয়ের কোনো অবকাশই নেই। গ্রন্থাগার কর্তৃপক্ষ সিনথিয়াকে কোনো জরিমানাই করেনি, বরং বিরল বইটি ফেরত আসায় তারা খুবই খুশি। সুপ্রিয় শ্রোতা, শুনলেন বিশ্ববিচিত্রা। আপনারা শুনছেন উত্তরণ, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে। বন্ধুরা, আজ তারুণ্যের মাঝেই সর্বদা সুপ্ত থাকে সব অন্যায়, অত্যাচার, অপসংস্কৃতির বিরুদ্ধে গর্জে ওঠার অপ্রতিরোধ্য শক্তি। আত্মহুতি ও আত্মোৎসর্গের ব্রত নেয়া তারুণ্যকে দেশের মানুষ বিস্ময়ের চোখে অবলোকন করেছে বৈষম্য ও ষড়যন্ত্রের উত্থিত খড়গের নিচে বুক পেতে দিতে। রাষ্ট্রীয় গুণগত সংস্কার ও প্রয়োজনীয় পুনর্গঠন কর্মযজ্ঞের মধ্যে এখন তরুণ সমাজ অগ্রসেনানী। যারা বয়সে ছোট বলে কখনো আলোচনায় আসেনি, তারা এখন দেশ গঠন ও মানব কল্যাণের বিশাল দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে। প্রিয় বন্ধুরা, তারুণ্যের জয়গান পর্বে এবারই শুনবেন তরুণদের নেতৃত্বে নতুন বাংলাদেশ বিনির্মাণ বিষয়ক প্রামাণ্য। আজকের বিষয় আগামীর বাংলাদেশ। উপস্থাপন করছেন আরিফিন মাসুদ। মুক্তির এ দর্শন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কোটা সংস্কারের দাবিকে ঘিরে আত্মাহুতি দিয়েছে বহু সংখ্যক ছাত্র ও সাধারণ মানুষ। আহত হয়েছে অনেকে। বিনম্র শ্রদ্ধা সেই সকল শহীদদের প্রতি, আর দ্রুত সুস্থতা কামনা করছি যারা আহত হয়েছেন তাদের সকলের। ছাত্র জনতার আত্মবলিদানের রক্তস্রোত থেকে উঠে আসা গণঅভ্যুত্থান ২৪-এর মাধ্যমে নতুন বাংলাদেশের পথে যাত্রা শুরু করেছে বাংলাদেশ। নতুন দেশ বিনির্মাণে কি হবে রূপরেখা, কি ভাবছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা? কেমন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন তারা? জনমনে ঘুরপাক খাওয়া এমন নানা প্রশ্নের উত্তর জানতে আর জানাতে ম্যাগাজিন অনুষ্ঠান উত্তরণের আয়োজন তারুণ্যের জয়গান। সঙ্গে থাকব আরিফিন মাসুদ। প্রিয় শ্রোতা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কাছ থেকে জানব সেই সব কথা। আব্দুল হান্নান মাসুদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম একজন সমন্বয়ক। প্রথমেই জানব তার কাছ থেকে কেমন হবে আগামীর নতুন বাংলাদেশ। এখন এসেছে হচ্ছে আমাদের নতুন বাংলাদেশ গড়ার সময়। নতুন বাংলাদেশ গড়তে গিয়ে আমরা ছাত্র জনতার মধ্যে একটা মেলবন্ধন, যে আন্দোলনে বৈষম্য ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা ছাত্র জনতার মধ্যে যে একটা মেলবন্ধন সৃষ্টি করেছি, সকল শ্রেণী পেশার মানুষের মধ্যে, সকল ধর্মবর্ণের মানুষের মধ্যে আমাদের যে একটা মেলবন্ধন সৃষ্টি হয়েছে, জাতীয় এক ঐক্য সৃষ্টি হয়েছে। আমরা চাচ্ছি বাংলাদেশে একটা জাতীয় ঐক্য প্রতিষ্ঠা হোক। এদেশে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল দলের সকল মতের মানুষ, স্বাধীনতার ৫৪ বছর পরে এদেশে সকল ধর্মমতের মানুষ একসাথে
বসবাস করবে। কেউ কাউকে কোনো কোনো দলের হওয়ার কারণে, কোনো মতের হওয়ার কারণে, কোনো ধর্মের হওয়ার কারণে, কোনো বর্ণের হওয়ার কারণে কোনো কিছু থেকে বঞ্চিত করতে পারবে না, আইনি সেবা থেকে বঞ্চিত করতে পারবে না, বিচার ব্যবস্থা থেকে বঞ্চিত হবে না। সব কিছুর একটা সংস্কার চাই আমরা, এবং এই ছাত্র জনতার হাত ধরেই বিশ্বে এরকম অভ্যুত্থান, এরকম গণবিদ্রোহ আর কোথাও ঘটে নাই। এটাই বিশ্বের ইতিহাসে প্রথম যে জনগণ গণবিদ্রোহ করে একটা ফ্যাসিবাদী শাসনকে পালিয়ে যেতে বাধ্য করেছে, এবং তারা সেই স্টেকটা এখনো ধরে রেখেছে। তারুণ্যের শক্তিই পারে সকল বৈষম্যের বাধা ভেঙে দিয়ে সাম্য আর সহ অবস্থান তৈরি করতে। প্রতিটি ক্ষেত্রে প্রতিটি মানুষের মৌলিক অধিকার সহ ন্যায়সঙ্গত যৌক্তিক প্রতিটি অধিকার নিশ্চিত করতে প্রয়োজন রাষ্ট্রযন্ত্রের সংস্কার। সংস্কারের এই অভিযাত্রার আরও একজন কারিগর নাজমুল হাসান বলছিলেন প্রত্যাশিত বাংলাদেশের রূপরেখার কথা। এমন একটা বাংলাদেশ আমরা চাই, যেই বাংলাদেশে একটা প্রত্যন্ত অঞ্চলের মানুষও তার নিরাপদ স্বাস্থ্যসেবা পাবে, এবং আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে শিক্ষা ব্যবস্থা বিশ্বমানের সাথে চ্যালেঞ্জিং হয়ে থাকতে পারবে, কাজ করতে পারবে, এবং এমন একটা আমরা স্বাধীন বিচার ব্যবস্থা চাই যেখানে বিচারকরা তাদের গাড়ে বন্দুক রেখে কোনো বিচার করতে পারবে না। সেই জন্য আমার মনে হয়েছে যে কোটার যুক্তি সংস্কারের কাছে এর চেয়ে পুরো বাংলাদেশের একটা যুক্তি সংস্কার হওয়া উচিত। সেই জন্য আমরা তরুণরা জেগে উঠেছিলাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ছাত্র এবং নাগরিকদের একটা অভ্যুত্থান হয়েছিল। সেই ডাকেই পুরো বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, শিক্ষক, আইনজীবী, বুদ্ধিজীবী থেকে শুরু করে প্রতিটা শ্রেণী পেশার মানুষ কিন্তু আমাদের পাশে দাঁড়িয়েছিল। এইরকম একটা জনসম্পৃক্ত ইস্যু হয়েছে। আমার তখনই মনে হচ্ছে আসলে এই যে কোটার যুক্তি সংস্কারের পাশাপাশি পুরো বাংলাদেশটাকে আমরা নতুনভাবে বাংলাদেশ তৈরি করতে চাই, নিরাপদ বাংলাদেশ তৈরি করতে চাই, বাসযোগ্য বাংলাদেশ তৈরি করতে চাই। বৈষম্যহীন সমাজ তথা রাষ্ট্র গঠনে ছাত্র সমাজের প্রতি দেশের মানুষের যে অগাধ আস্থা, সেই আস্থার শেকড় বাংলার উর্বর মাটির খুব গভীরে বিশ্বস্ততার সঙ্গেই পৌঁছে দিতে চান তরুণরা। এমনটাই বলছিলেন আব্দুল হান্নান মাসুদ। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাম দিয়ে আমরা মূলত ছাত্র আন্দোলন শুরু করেছিলাম, সেটা এখন জনতার আন্দোলনের রূপ নিয়েছে। বাংলাদেশের ছাত্র জনতা, গণমানুষ ছাত্রদের নেতৃত্বকে বিশ্বাস করে রাস্তায় নেমে এসেছে। তারা মনে করেছে যে এই ছাত্রদের দ্বারাই সম্ভব, এই শিক্ষার্থীদের দ্বারাই সম্ভব, আমরা যারা নেতৃত্ব দিচ্ছি আমাদের দ্বারাই সম্ভব এই রকম একটা ফ্যাসিস্ট রেজিমকে উৎখাত করা, এবং বৈষম্যহীন একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব শুধুমাত্র ছাত্রদের মাধ্যমে। যখন আমরা রাস্তায় নেমেছি বৈষম্যহীন একটা বাংলাদেশ উপহার দেওয়ার জন্য, আর এই বৈষম্যহীন বাংলাদেশ উপহার দেওয়ার জন্য আমি উদাহরণ টানতে যাবো যে কোনো চাকরির ক্ষেত্রে 4 লাখ, 5 লাখ, 10 লাখ, এরপর কোন দল করে, ক্ষমতাসীন দল হলে চাকরি পাবে, বিরোধী দল হলে পাবে না। কেবল বৈষম্য দূর করাই নয়, একই সঙ্গে অপরাজনীতি আর দুর্নীতি নির্মূলে তরুণ প্রজন্ম নিশ্চিত করতে চায় জবাবদিহিতা। এ কারণেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাজমুল হাসান বলছিলেন ন্যায় বিচার প্রতিষ্ঠায় সততা ও ঐক্যমতের প্রয়োজনীয়তার কথা। আমরা এমন একটা বাংলাদেশ তৈরি করতে চাই, নিজেদের মধ্যে আমরা যদি সেই সততা আনতে হবে। আমরা মনে করি বাংলাদেশের মানুষ এখন মনে প্রাণে বিশ্বাস করে এমন নেতৃত্ব আসুক যেন পরতে দুর্নীতি না থাকে, চাঁদাবাজ না থাকে, কেউ যেন আর কোনো এরকম একটা ফেসিস্ট শেখ হাসিনার মতো না হতে পারে, আর কেউ যেন এরকম দৈত্য দানব না হতে পারে। আমরা বলতে চাই সংবিধানে কিছু সংস্কার করা উচিত এমন জায়গায়, যেমন বর্তমান সংবিধানে প্রধানমন্ত্রীকে ছেলেকে মেয়ে বাদে, মেয়েকে ছেলে ছাড়া বাকি সবকিছু তার হাতে। একটা গভর্নমেন্টের যদি প্রধানমন্ত্রী এরকম হয়, সে তো দৈত্য দানব হয়ে যাবে। আমরা চাই প্রধানমন্ত্রী জবাব দিতে থাকবে, সংস্কার করতে হবে সংবিধান বিভিন্ন বিষয়তে। একই সাথে এই যে বাংলাদেশ থেকে যারা কানাডাতে বেগমপাড়া বানাইছে, এইরকম চিন্তা ভাবনা যে করতে না পারে যে তুমি অন্যায় যেই পর্যায়ে কেউ অন্যায় করে উঠুক না, তাকে শাস্তির মুখোমুখি করতে হবে, এরকম একটা বাংলাদেশ যদি আমরা তৈরি করতে পারি, প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা পরতে যে দুর্নীতি আছে, প্রথম আমাদের কাজ হচ্ছে যে এই গত 16 বছর যারা কয়েক লক্ষ কোটি টাকা বাইরে পাচার করছে, তাদের সেই পাচারকৃত টাকা বাংলাদেশে ফেরত নিয়ে আসা। একই সাথে যে হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে তারা শুধু পালালেই হবে না, তাদেরকে হত্যার বিচার করতে হবে, এই কারণে যে আগামীতে যেন কোনো এক রাগ বল জন্ম নেয়। আমি ক্ষমতায় প্রধানমন্ত্রী হলাম, এমপি হলাম, যেই মন্ত্রী হই না কেন, আমার জন্য মনে হয় আমি একটা কাজ করলে, সরকারের একটা টাকা লুট করলে আমার জবাব দিতে হবে। আমার একটা বাংলাদেশ তৈরি করতে চাই। এ সব কিছুর বাস্তবায়নে দরকার গণতন্ত্রের চর্চা, যার প্রথম এবং প্রধান শর্ত মত প্রকাশের স্বাধীনতা আর মানুষের ভোটাধিকার। এমনটাই বলছিলেন সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। নির্বাচনের মাধ্যমে এই দেশের জনতা, এই দেশের মানুষ যাকে চাই সে ক্ষমতায় আসবে, এরকম একটা আমরা রূপরেখা তৈরি করতে চাচ্ছি, যাতে ভবিষ্যতে আর কেউ ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, আর কেউ স্বৈরাচারী উঠতে না পারে। তারুণ্যের শক্তির প্রতি এ নির্ভরতা গোটা জাতির। তাই তো তরুণদের ওপর ভরসা রেখে অপলক চেয়ে আছে আগামীর নতুন বাংলাদেশ।
প্রিয় বন্ধুরা, শুনলেন তারুণ্যের জয়গান। শ্রোতা বন্ধুরা, আগামী ১ ডিসেম্বর ২০২৪ জনপ্রিয় বেতার ম্যাগাজিন অনুষ্ঠান উত্তরণের প্রতিষ্ঠা দিবস। এ উপলক্ষে আগামী ৩০/১১/২০২৪ তারিখ শনিবার দুপুর ১২টার মধ্যে উত্তরণ অনুষ্ঠানে শ্রোতা বন্ধুদের শুভেচ্ছা বার্তা আহ্বান করা হচ্ছে। আমাদের কাছে শুভেচ্ছা পাঠাবেন ইমেইলে। ইমেইলের ঠিকানা uttoronbb@gmail.com uttoronbb@gmail.com। আপনাদের পাঠানো ইমেল এবং মানসম্মত রেকর্ডকৃত ভয়েস মেইল বাছাই করে ১ ডিসেম্বর উত্তরণ ম্যাগাজিন অনুষ্ঠানে প্রচার করা হবে। বন্ধুরা, মনে থাকবে তো? আজ ২৬শে নভেম্বর কবি আবুল হাসানের ৪৪তম মৃত্যুদিন। শান্তি আর শিল্পের মানুষ, মানবপ্রেমী কবি আবুল হাসানের প্রকৃত নাম ছিল আবুল হোসেন মিয়া। আবুল হাসান নামে তিনি সাহিত্য চর্চা করতেন। এই কবি মাত্র ১ দশকের কাব্যচর্চায় আধুনিক বাংলা কবিতার ইতিহাসে পাকাপোক্ত আসন তৈরি করে নিয়েছেন। গ্রামীণ ও নাগরিক জীবনের মিলিত অভিজ্ঞতা তার কবিতাকে বর্ণাঢ্য ও সমৃদ্ধ করেছে। আত্মত্যাগ, দুঃখবোধ, মৃত্যু চেতনা, বিচ্ছিন্নতাবোধ, নিঃসঙ্গ চেতনা এবং স্মৃতিমুগ্ধতা আবুল হাসানের কবিতায় সার্থকভাবে প্রস্ফুটিত হয়েছে। রাজা যায় রাজা আসে, যে তুমি হরণ করো, পৃথক পালঙ্ক তার ৩টি উজ্জ্বল কাব্যগ্রন্থ। তিনি কবিতার জন্য বাংলাদেশ সরকার প্রদত্ত সাহিত্যে মরণোত্তর ২১শে পদক এবং মরণোত্তর বাংলা একাডেমি পুরস্কার লাভ করেছেন। ১৯৭৫ সালের ২৬শে নভেম্বর মাত্র ২৮ বছর ৩ মাস বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে অনন্য সাধারণ এই কাব্য প্রতিভা পৃথিবীকে বিদায় জানিয়েছে। আবুল হাসানের মৃত্যুদিনে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমরা নিবেদন করছি তার কবিতা অনুতাপ। আবৃত্তি করছেন শিমুল মুস্তাফা। আমাকে যে অনুতপ্ত হতে বলো, কার জন্য অনুতপ্ত হব আমি? কার জন্য অনুশোচনার জ্বলন্ত অঙ্গারে আমি ছোঁয়াবো আমার ঠোঁট? দিন দিন আমার অধঃপতন পাহাড় কেবলই উঁচু হচ্ছে। এত দাহ, এত পাপ, আমার পায়ের নখ থেকে মাথার প্রতিটি চুলে এত অপরাধ। হাঁটু ভেঙে একদিন আমার বুকের মধ্যে এসে পড়বে কুয়াশা অস্থির শিলা, রক্তের আগুন। হাত তুলে আর আমি কাউকে ডাকবো না কোনোদিন। সেই দুঃসহ দিনের কথা ভেবে অনুতপ্ত হব আমি। কিন্তু কেন, কার জন্য অনুশোচনার জ্বলন্ত অঙ্গারে আমি ছোঁয়াবো আমার ঠোঁট? অনুতপ্ত হব আমি বিশেষ নারীর জন্য, সেই আমার প্রত্যাখ্যাত প্রথম পুষ্পের জন্যে ফের অনুতাপ। কিশোর বয়সে একদিন আমার শরীর জুড়ে গোলমরিচের ঝাঁঝা গুঁড়োর মতন তীক্ষ্ণ জ্বর নেমেছিল। মনে আছে, সেই জ্বরের রাত্রিতে জেগে জেগে জানি না কখন আমি মায়ের পাশেই। হঠাৎ নিদ্রা ভেঙে যেতে দেখি মধুর চাকের মতো অন্ধকার। মনে আছে, ভল্লুকের মতো বাবা নুয়ে এসে সে আধারে কার টেনে টেনে ছিঁড়েছিল জটিল যৌবন। সে রাতে আমার ভীষণ ক্ষুধা পেয়েছিল। মনে আছে, অন্তর্লীন আমার চিৎকার, শুকনো পাতার মতো আমার চিৎকার থেকে ঝরে পড়া মার সেই হাত, সেই রুগ্ন বিষণ্ণ আঙুল, মার মানসিক অনিদ্র দহন। তারও শেষ বিষণ্ণ প্লাবন যদি সময়ের তরে ভেসে গেল, তবে আর কার জন্য অনুতপ্ত হব আমি? কার কাছে বয়ে নিয়ে যাব এই কুয়াশা অস্থির শিলা, রক্তের আগুন?
বন্ধুরা, ফরাসি চলচ্চিত্র নির্মাতা জেন রেনোয়ার পরিচালিত দ্য রুলস অব দ্য গেম 1929 সালে মুক্তি পায়। এটি সেই সময়ের সবচেয়ে ব্যয়বহুল ফরাসি সিনেমা। এর বাজেট ছিল 2.5 মিলিয়ন ফ্রাঙ্ক, কিন্তু শেষ পর্যন্ত ছবিটির নির্মাণ শেষ করতে 5 মিলিয়ন ফ্রাঙ্ক খরচ করা হয়। কমেডি ধাঁচের এই ছবিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর ঠিক আগে ফরাসি উচ্চ শ্রেণী এবং তাদের ভৃত্যদের জীবন চিত্রায়িত করা হয়। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন নোরা গ্রেগর, পাউলে ডোবোস্ট, মিলা প্যারোলি, মার্সেল ড্যালিও, জুলিয়ান ক্যারেট, রোল্যান্ড টাউটেন, গ্যাস্টন মোডট, পিয়ারে ম্যাগনিয়ার এবং রেনোয়ার প্রমুখ। প্রিয় শ্রোতা, ক্লাসিক সিনেমা পর্বে জেন রেনোয়ার পরিচালিত দ্য রুলস অব দ্য গেম ছবিটি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন তানভীর মোকাম্মেল। যে ছবিটি নিয়ে এখন আলোচনা করব সেটা একটা ফরাসি ছবি, যা রেনোয়ার তৈরি 1939 সালে, রুলস অব দ্য গেম। প্রায় 1.5-2 ঘন্টার মতো ছবি, এবং এই ছবিটি অনেক দিক থেকে বিশ্ব চলচ্চিত্র ইতিহাসে একটি ব্যতিক্রমী ছবি। তার আগে একটু বলে নিই যা রেনোয়ার সম্পর্কে। যা রেনোয়ার বাবা ছিলেন অগস্ট রেনোয়া। উনি খুব বিখ্যাত, জগৎ বিখ্যাত ইমপ্রেশনিস্ট ধারার চিত্রকর ছিলেন। পশ্চিমের যে কোনো আর্ট গ্যালারিতে গেলে ওই অগস্ট রেনোয়ার ছবি দেখা যায়, বা আর্টের বইতে তার ছবি দেখা যায়, পরিচিত নাম। তো যা রেনোয়া তারপরে উনি মৃৎশিল্পী হন, নানা কিছু করে শেষে চলচ্চিত্র নির্মাতা হন, এবং প্রথম থেকেই খুব একজন সফল চলচ্চিত্র নির্মাতা হন। তো এই ছবির বিষয়বস্তু হচ্ছে যে একটা প্যারিসের থেকে দূরে গ্রামাঞ্চলে একটা শহরতলির মতো, ওখানে একটা বড় লোকের ধনীলোকের বাগান বাড়িতে কিছু ধনী নারী পুরুষ গেছে উইকেন্ড কাটাতে। তো ওই নারী পুরুষদের এবং ওই বাড়ি কিছু ভৃত্য আছে, নানা কর্মচারী আছে, তাদের মধ্যে নানা রকম আন্তঃসম্পর্ক, এই সম্পর্কগুলি টানাপোড়েন। আর ফরাসি সমাজ তো একটু প্রেম যৌনতা এগুলো একটু বেশি আছে, সেগুলোর নানা জটিলতা ইত্যাদি এই ছবিতে, খুব মনস্তাত্ত্বিক জটিলতা খুব চমৎকারভাবে এসছে ছবিটাতে। এবং এই জন্যে ছবিটা একটা কি বলে, একটা পিওর সিনেমা। মানে সত্যজিৎ রায় বলেছিলেন যে রুলস অব দ্য গেম এ অনেক সংলাপ আছে, কিন্তু এটা নাটক হতে পারতো না। অনেক চমৎকার সব কাব্য সৌন্দর্য আছে, কিন্তু এটা একটা মানে চিত্রকলা হতে পারে, এটা সিনেমাই হতে পারতো। মানে এটা প্রপার সিনেমা যদি আমরা বলি, টোটাল সিনেমা সেটা। তো এই ছবিতে আঙ্গিক গুণটা খুব গুরুত্বপূর্ণ ছিল। তখনকার দিনের তুলনায় এটা ব্যতিক্রমী ছিল যে একটা উনি ব্যবহার করেছেন যাকে আমরা বলি মিজোসিন। মিজোসিন হচ্ছে সিনেমার ভাষায় অনেকগুলি চরিত্র ঘোরাফেরা করছে ক্যামেরার সামনে, আবার ক্যামেরাও তো এখানে ওখানে যাচ্ছে, এই টোটাল আয়োজনটাকে বলে মিজোসিন। এই ছবিতে মিজোসিনের খুবই দক্ষ ব্যবহার ছিল। আর একটা হচ্ছে যে ডিটেলস, খুঁটিনাটি পারফেকশন, কোথাও যে যা পোশাক যেমন হওয়া উচিত, যে বাড়িতে যা থাকা উচিত ইত্যাদি, এগুলো খুব উনি চমৎকারভাবে এনেছেন। আরেকটা হচ্ছে সিনেমার ভাষায় আমি বলবো ডিপ ফোকাস। ডিপ ফোকাস বলে সামনেও ফোকাস আছে, পিছনেও ফোকাস আছে, মানে সামনে কিছু ঘটছে, আবার পেছনে দূরে কিছু ঘটছে, ওখানে হয়তো ইন্টারেস্টিং কিছু ঘটছে, কোনো চক্রান্ত, কোনো সেটা আছে। এই যে আমরা দেখছি সামনে পেছনে, এই ডিপ ফোকাস, এটা সিনেমায় পরে বহুল ব্যবহৃত হন অরসন ওয়েলস ওদের হাতে। এটাও কিন্তু এই ছবিতে খুব ভালোভাবে ব্যবহৃত হয়েছে। তো এইটা ওনার রেনোয়ার একটা বড় ব্যাপার ছিল ওনার প্রকৃতিগতভাবে, বা উনি খুব প্রকৃতি প্রেমিক ছিলেন। ওনার অনেক ছবিতে প্রকৃতি অংশ নেয়, প্রকৃতিও যেন মানব নাট্যে অংশ নিচ্ছে। এই ছবিটা তো বটেই। এটা ধরুন একটুখানি একটা ছবি শেষের দিকে একটা পাখি শিকারের দৃশ্য আছে, শিকার করছে ওই সব নারী পুরুষরা। এরা বিলাসী, উচ্চবিত্ত, এদের তেমন অন্য কাজ নেই, আয়েশ করে ঘোরে। তো ফরাসি এই উচ্চবিত্ত সমাজের একটা কি বলবো, একটা অপ্রীতিকর চিত্রই উনি তুলে ধরেছেন। যাই হোক, তো ওই পাখি শিকারের ওই দৃশ্যটা দেখলে যে কেউ বুঝবে যে প্রকৃতির মধ্যে মানুষ কেমন আচরণ করে, প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক, এগুলো উনি খুব বলিষ্ঠভাবে এনেছেন। এবং রেনোয়া খুব নদী, বৃষ্টি, এগুলো প্রকৃতি ভালোবাসতেন। সে কারণেই কিনা উনি একসময় এই বাংলাতেও এসেছিলেন যে রিভার নামে একটা ছবি তৈরি করতে, এবং তখন এই কলকাতার ওনার হোটেল রুমে দীর্ঘদেহী এক বাঙালি যুবক তার সঙ্গে দেখা করতে যান, সত্যজিৎ রায়, এবং ওই 40-এর দশকে, এবং দুজনে একটা আন্তঃসম্পর্ক গড়ে ওঠে। এবং আপনারা দেখবেন যে সত্যজিৎ রায়ের ছবিতেও এই যে প্রকৃতির প্রভাব যে আমরা অনেকগুলো দেখি, বা ওর ছবিতে রেনোয়ার ঘরানার ছবি নির্মাণের একটা প্রভাব আছে। পরিশেষে বলবো যে মানব চরিত্র চিত্রে রেনোয়ার অসাধারণ দক্ষতা দেখিয়েছেন। শিল্প সাহিত্য জগতে একটা কথা বলা হয় যে নারী চরিত্র চিত্রণের দক্ষতার সাফল্য নির্ভর করে প্রকৃত শিল্পী, মানে সামাজিক শিল্পে। এবং এই ছবিতে উনি নারী চরিত্রের মনস্তত্ত্ব খুব চমৎকারভাবে দেখিয়েছেন।
তো সব বিবেচনায় দি রুলস অফ দ্য গেম শুধু যা রেনোয়ারই অন্যতম সেরা ছবি না, এটা বিশ্ব চলচ্চিত্রেরই অন্যতম সেরা একটা ধ্রুপদ ছবি। প্রিয় শ্রোতা, শুনলেন ক্লাসিক সিনেমা। সবশেষ পরিবেশনায় একটি পল্লী গীতি, শিল্পী বেলা খান, গীতিকার আনিসুল হক, সুরকার সত্য সাহা। আমার বাড়ি অনেক দূর, বন্ধুর বাড়ি মধুপুর, আমার বাড়ি অনেক দূর, এরই মাঝে কে বাজালো গো, এরই মাঝে কে বাজালো গো, মোদের মিলন বাঁশির সুর। আমার বাড়ি ফরিদপুরে, মধুপুর তার অনেক দূরে, আমার বাড়ি ফরিদপুরে, মধুপুর তার অনেক দূরে, আসতে যাইতে পথে পড়ে গহীন গভীর সমুদ্র, আসতে যাইতে পথে পড়ে গহীন গভীর সমুদ্র, বন্ধুর বাড়ি মধুপুর, আমার বাড়ি অনেক দূর, এরই মাঝে কে বাজালো গো, মোদের মিলন বাঁশির সুর। মধুপুরের ফল বাগানে, মধুপুরের ফল বাগানে, ফল পাকিলে থরে থরে, বন্ধুর বাড়ির চিঠি আসে খবর লইয়া আমার তরে, মধুপুরের ফল বাগানে, ফল পাকিলে থরে থরে, বন্ধুর বাড়ির চিঠি আসে খবর লইয়া আমার তরে, মধুপুরের মধুর হাড়ি পাঠাই বন্ধু আমার বাড়ি, মধুপুরের মধুর হাড়ি পাঠাই বন্ধু আমার বাড়ি, আমি পাঠাই বন্ধুর তারে ফরিদপুরের খেজুর গুড়, আমি পাঠাই বন্ধুর তারে ফরিদপুরের খেজুর গুড়, বন্ধুর বাড়ি মধুপুর, আমার বাড়ি অনেক দূর, বন্ধুর বাড়ি মধুপুর, আমার বাড়ি অনেক দূর। প্রিয় বন্ধুরা, সময় হয়ে এলো বিদায়ের, তবে তার আগে জানিয়ে যাই আজ উত্তরণ গ্রন্থনা করেছেন অমিয়া অমানিতা, উপস্থাপনায় ছিলাম আমি সেলিনা আক্তার শেলি এবং আমি আজহারুল ইসলাম রানী। সম্পাদনায় মোহাম্মদ নিজামুদ্দিন, প্রযোজনা সহযোগিতায় মাহমুদ রেজা, নির্দেশনায় প্রেম গোপাল হালদার, তত্ত্বাবধানে সৈয়দ রাজু আহমেদ। আর উত্তরণ প্রযোজনা করলেন ইশরাত শারমিন। সবাই ভালো থাকুন। শুভরাত্রি। শুভরাত্রি।